উইথ ডিউ রেসপেক্ট, আপনারা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়টাকে আপনার পচিয়ে ফেলেছেন। আপনারা শিক্ষক রাজনীতির নামে যে শিক্ষা অঙ্গনের যে পরিস্থিতি তৈরি করেছেন, কাছে একটু যাই। সৌরভ হাসান, আসলে এই ভাষাটা খুবই মানে এভাবে কারো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার আলোচনাটা একটু আসলে শেখ ফজলুল করিম মারুফ, এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানি। আমরা যে আলোচনাটা এখানে শুরু করলাম, সেই জায়গায় যদি আপনার কোনো মন্তব্য থাকে, না হলে আমি একটু এনসিপির যে আজকে একটা স্টেটমেন্ট আছে সেই আলোচনাটা একটু ঢুকতে চাই। আলাউদ্দিন মোহাম্মদের কাছে। জি, ওকে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা এনসিপি দেখছে যে একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এটা সব দল মিলেই আক্রমণ করছে। নীলুফার চৌধুরী মনি বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড নেই, যার আলোচনাটা আমি রেখেছিলাম সেই জায়গায়। হ্যাঁ, এটা নির্বাচন প্রাথমিক আলোচনায় আপনি যখন আমাকে স্পেস দিলেন, আমি কিন্তু নির্বাচন কমিশন কিংবা নেতিবাচক কিছু দিয়ে শুরু করতে চাইনি। কারণ এট দ্য এন্ড এই অন্তর্বর্তী সময়ের অবসান এই জাতির জন্য জরুরি, গণতন্ত্রের শুভ যাত্রার জন্য জরুরি। একই সাথে জরুরি যে নির্বাচনটি অবশ্যই একটি অর্থপূর্ণ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অবাধ হবে। তো সেই জায়গায় যে আলাপটা মনিয়াপ্পাই উঠালো, আমার মনে হয় যেটাতে এখন আমরা যেতে পারি। প্রথমত, নির্বাচন কমিশনকে আমরা যেরকম সক্ষম দেখতে চেয়েছিলাম, যেরকম আপনি নিরপেক্ষ দেখতে চেয়েছিলাম, যে তারা আসলে আইনের শাসনকে এখানে ঊর্ধ্বে তুলে ধরবে, কিন্তু আমরা কিন্তু দেখেছি এখানে আপনার প্রায় 50 জনের বেশি ঋণ খেলাপি এবার তাদের মনোনয়ন বৈধ হয়েছে। এখানে প্রায় 20 জনের বেশি বিএনপির দ্বৈত নায়ক যদি মানে আচরণবিধি লঙ্ঘনের বেলা দেখেন, সেক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রতিদিনেই কোথাও না কোথাও তাদের আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ আসছে, কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিতে দেখছি না। সেক্ষেত্রে এই নির্বাচনের মাধ্যমে যেই লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার প্রয়োজন ছিল, জরুরত ছিল, এই নির্বাচন কমিশন কিন্তু সেটা করছে না। আমরা আশঙ্কা করছি এই নির্বাচন যদি অতীতের নির্বাচনগুলোর মতো কলঙ্ক পূর্ণ নির্বাচন হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কোন এক্সাম্পল থাকে 90-এর গণঅভ্যুত্থানের পর বিচারপতি শাহাবুদ্দিনের সময়ে যে নির্বাচনটি হয়েছিল, সেটা ছিল ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। এখন 2026-এর যে নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য 1400 শহীদ, 30,000-এর বেশি আপনার মানুষ আহত হয়েছে, আপনার পাশাপাশি গত 17 বছর এখানে সংগ্রাম চলেছে। বাংলাদেশের মানুষ একটি বিরোধী দলের অভাবে এবং একটা রাজনৈতিক শক্তির প্রয়োজন বোধ করেছে, যাদের মাধ্যমে, যাদের আন্দোলনের ফলে তারা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে। সেই জায়গায় যদি নির্বাচনটা যদি সত্যিকার অর্থেই প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদের গণতন্ত্রের যে যাত্রা আমরা প্রত্যাশা করি, সেটা কিন্তু সামহাউ আপনার প্রশ্নটি হবে। জি, খুবই সত্যি। কিন্তু অধ্যাপক হাসানাত আলী যেটা বলছিলেন, যে অধ্যাপক হাসানাত আলী বলছিলেন যে নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনীতির কথা আমরা বলছি, বিশেষ করে তরুণরা বলছে, সেখানে নানান ধরনের ল্যাঙ্গুয়েজ, যে এগুলি আসলে অনাকাঙ্ক্ষিত। তিনি বলছেন যে এগুলি আসলে মানুষ আশা করে না, ভোটাররাও আশা করে না, সেগুলি এখনো চলছে, হচ্ছে। সেটা তো আসলে আমরা দেখছি যে অনেক তরুণদের মুখেও এই মানে বক্তব্যগুলো উঠে আসছে, আক্রমণাত্মক ভাষাগুলো, অনাকাঙ্ক্ষিত ভাষাগুলো উঠে আসছে। আচ্ছা, এখন এই হাসনাত আলী সাহেব তো শিক্ষক মানুষ এবং আমার শ্রদ্ধেয় মানুষ। এখন উনি শব্দটা দেখছেন, কিন্তু শব্দটা তো অ্যাকশনের চেয়ে বড় না। হ্যাঁ, আপনি দেখেন যে যেই কায়দায় আপনার জুলাইয়ের পূর্বে বাংলাদেশ ছিল, জুলাইয়ের পরে কিন্তু আপনার একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় যেভাবে নতুন করে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি শুরু হয়েছে, নতুন করে সন্ত্রাস শুরু হয়েছে, যেটা টিআইবি রিপোর্টে প্রতীয়মান হয়েছে। দেশে 5 আগস্টের পরে মোট ভায়োলেন্সের 91% আপনার বিএনপির হাতে সংঘটিত হয়েছে। আপনার এখানে 20% সংঘটিত হচ্ছে আওয়ামী লীগের হাতে, 7% জামাতের হাতে এবং 1.7% হয়েছে এনসিপির হাতে। আমরা সেই প্রেক্ষিতে যদি মনে করেন যে এনসিপির, এবং উনি কিন্তু নির্দিষ্ট একটি আসনের কথা বলেছেন। এখন আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়,
আমি তো দেখেছি উনি আসলে আপনার মুখ ফুটে সত্যটা বলতে পারছেন। আজকে দেখলাম যে আপনার মির্জা আব্বাসের পথ পরিষ্কার করতে গিয়ে তারও একজন নিবেদিত কর্মী একটা আপনার কুকুরকে লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে সেখানে সে কুকুরকে গোসল করিয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করেছে। বিষয়টা দেখেন এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের প্রতিনিধি অথবা তার রাজনৈতিক দলের উপর হামলা করেছে এরকম কিন্তু নজির নাই। কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে হাসনাত স্যার বলে দিচ্ছেন যে হ্যাঁ, যেই কথা বলছেন, আরে ভাই, যে অ্যাকশন স্বৈরাচার চালিয়েছে আপনি সেই অ্যাকশন থামাতে পারছেন না। আমরা তো স্বৈরাচারকে এইভাবে শব্দবোমা মেরে আপনার শব্দের মাধ্যমে, যেটাকে আমরা ইসমাইলি ভাষা বলেছি, মোহাম্মদ আজম বর্তমানে যিনি বাংলা একাডেমির পরিচালক, তিনি অভ্যুত্থানের পর বলেছিলেন যে এই অভ্যুত্থান একই সাথে ছিল একটা ভাষিক বিপ্লব, যে ভাষার মাধ্যমে আমরা ফেসিবাদের যেই আপনার শব্দের রাজনীতি সেটা কিন্তু প্রতিহত করেছি। আমি আহ্বান জানাচ্ছি, আমি জাস্ট এটা বলছি যে হাসনাত স্যারকে বলছি, আপনি যে দলটা সমর্থন করছেন তাদেরকে অ্যাকশনে পরিবর্তন আনতে বলুন, তারপর বলুন যে হ্যাঁ, যেহেতু আপনি ডাইরেক্ট বলেছেন তাহলে একটু আপনার এই রাজনীতি করে যেতে পারবো। আমি একটু অধ্যাপক হাসানাত আলীর কাছে একটু যাই। অধ্যাপক হাসানাত আলী, আপনি মানে আলাউদ্দিন মোহাম্মদ যে ব্যাখ্যাটা আনলেন সেটা আপনি কি, মানে এটা নিয়ে মন্তব্য কি আপনার? দেখেন, একটা খারাপ কাজ একটা ভালো কাজের রিপ্লেসমেন্ট হতে পারে না। যদি চাঁদাবাজি হয়ে থাকে নিশ্চয়ই তার বিচার হতে পারত, তারা গ্রেপ্তার হতে পারত এবং আইনের আওতায় আসতে পারত। তখন যদি প্রফেসর হাসনাত আলী সেই চাঁদাবাজদের পক্ষে কথা বলতো, তাহলে আমার ছাত্র বন্ধুটি এই অভিযোগটা অভিযুক্ত আমাকে করতে পারতো। উনি দলের কথা তো নয়, আমার কথা নতুন বন্দোবস্তের কথা। তো আমরা তো শ্রদ্ধার বাংলাদেশ চেয়েছিলাম, আমরা তো বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। চাঁদাবাজি ধরবে কে? বিএনপি। সরকার কি বিএনপিতে আছে? এখন বললে তো বলবে আপনি দলকে সাপোর্ট করছেন। আজ পর্যন্ত যে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেটি তো সরকার প্রধান নিজে বলেছেন যে ছাত্ররা আমাকে সরকারে দিয়েছে। তাহলে যে সরকার আজকে আলাউদ্দিনরা বলছেন, সেই সরকার তো তাদের নির্বাচিত সরকার প্রধান বলছেন। তাহলে এই চাঁদাবাজদেরকে ধরতে, এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করতে, এই চাঁদাবাজদেরকে বিচার করতে, এই চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনতে বাধাটা কি বিএনপি দিয়েছিল, বা জামাত ইসলাম দিয়েছিল, বা এনসিপির লোকেরা কেউ দিয়েছিল? চাঁদাবাজ তো চাঁদাবাজি, তারপর রাজনৈতিক পরিচয়টা কি? যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে তার তো সাফাই গাওয়ার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শব্দ চয়ন গুলো হলো এই জুলাই বিপ্লবের পরে, এটি কি কোনো মানুষ শোনা যায়? কয়েকদিন আগে শাহবাগে হাদি হত্যাকাণ্ড, হাদি আমার এটা একটা ভাষিক পরিবর্তন, উনি বলছেন যে একটা মানে অভ্যুত্থানের পরে ভাষার পরিবর্তন ঘটে গেছে। হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে আমার বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস যে শব্দ প্রয়োগ গুলো করলো, যে স্লোগানটা দিল, এই স্লোগান কি সভ্য সমাজে শোনা যায়? এই 2025-এ এসে এই স্লোগান গুলো আমরা শুনবো, এর জাস্টিফিকেশন হবে? তাহলে তো ফ্যাসিস্টের শব্দ বোমার বিপক্ষে যদি মহাফ্যাসিস্ট মার্কা শব্দ বোমা হয়, সেটার সপক্ষে বলার তো কোনো যৌক্তিকতা নাই। আমি সেই কথাটাই বলার চেষ্টা আমার মনে হয় এখানে হাসনাত স্যার মূল সমস্যাকে আড়াল করে রাবীন্দ্রিক শব্দ কথন অথবা ভাষাকে দিয়ে মূল সমস্যাকে আড়াল করছেন। রাষ্ট্র এখানে যে অবস্থায় আছে, যে আপনার ক্রান্তিকালীন অবস্থার মধ্যে আমরা পার করছি, আপনি সিম্পলি কিছু শব্দকে দিয়ে অথবা ভাষার সমালোচনা করে এই রাষ্ট্রকে বদলাতে পারবেন না। আপনি একজন শিক্ষক হিসেবে কখনোই বিশ্ববিদ্যালয় যেখানে সভ্যতা শেখানো হয়, যেখানে রুচি শেখানো হয়, সেই রুচিহীন শব্দ ব্যবহার যখন আপনারা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়টাকে আপনার পচিয়ে ফেলেছেন। আপনারা শিক্ষক রাজনীতির নামে যে শিক্ষা অঙ্গনের যে পরিস্থিতি তৈরি করেছেন, আসলে এই ভাষাটা খুবই এভাবে কারো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার আলোচনাটা একটু আসলে বিতর্কের শেষ কোথায়? আমরা গন্তব্যে যেতে চাই না, বিতর্ক জিয়ে রাখতে চাই। প্রশ্ন আসছিল যে এই যে রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটা পরিবর্তন, একটা উত্তরণ, আর সেটি রাজনৈতিক নেতাদের ভাষাভঙ্গিতে নেই সেটি। এবং দুই দল, এক দল অপর দলের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এখন কে বেশি করছে, কে আগে করেছে, সেই বিতর্কের চেয়েও বড় হচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। নির্বাচনে আর কয়েকদিন বাকি আছে, কারণ এই যে অস্থিরতা যদি চলতে থাকে তাহলে এটি কিন্তু ভোটের দিন এর বহিঃপ্রকাশ ঘটবে। কোনো না কোনো অঘটন ঘটতে পারে, বা কোনো না কোনো অনেক আসনে ঘটতে পারে।
নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলছে, বিএনপিও কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে কথা বলছে, তারা প্রতিবাদ জানিয়েছে আনুষ্ঠানিকভাবে, জামাত ইসলামী এনসিপিও জানিয়েছে। এখন হচ্ছে কি, আমরা যদি যখন যে পক্ষে থাকি সেই পক্ষের প্রতি যদি অন্ধ হই তাহলে কিন্তু এই সমস্যা, সেটা বিএনপির ক্ষেত্রেও 10 দলীয় 11 দলীয় জোটের ক্ষেত্রেও আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি না কেন? এরাই তো সবাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সহযাত্রী, তারা একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন একসঙ্গে নির্বাচনটা করতে পারছে না, কারণ এখানে ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আছে। ক্ষমতায় কে নেবে? ক্ষমতায় তো আওয়ামী লীগ, ক্ষমতায় কেউ তো নিজে যেতে পারবে না, নিজে যে ক্ষমতায় গেলে তো সেটা আবার সেই আওয়ামী লীগ আমলের মতো হবে। ক্ষমতায় যাওয়ার মালিক যে জনগণ, তো জনগণের উপর ভরসা রাখছি না কেন? এটা সব দলের, প্রতিযোগী সব দলের কাছেই আবেদন যে তারা জনগণের উপর ভরসা রাখছেন না কেন? জনগণ কি বলে? আরেকটি হলো যে প্রথম আমরা তো দেখলাম যে এটা এখন নিশ্চুপ, যে কথাটি বলছিলেন যে জুলাই সনদ নিয়ে তো এখন কথা হচ্ছে না। সরকার প্রথমে আওয়াজ দিল যে এবং সারা দেশে প্রচার করলো এবং বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে যে হা ভোটের পক্ষে প্রচার, এবং পরে নির্বাচন কমিশন বলে দিল যে কেউ হা ভোটের পক্ষে, হা বা না কোনোটারই পক্ষে সরকারি কর্মকর্তারা দিতে পারবেন না। এরপর দেখলাম রাজনৈতিক দলগুলোও কিন্তু এই গণভোট নিয়ে আর খুব বেশি কথা বলছে না। আবার ধরেন একটি দলের একজন নেতা যখন গণভোট নিয়ে কথা বলছেন, সেটাও আবার তীর্যক ভাষায় সমালোচনা করা হচ্ছে যে আমাদের চাপে করা হচ্ছে, জনগণের চাপে। এখন আমরা প্রতিটি ক্ষেত্রেই যদি একে অপরের মুখ থেকে কথা নিয়ে এরকম আক্রমণ করতে থাকি, সমালোচনা করতে থাকি, তাহলে নির্বাচনের পরে তো পরিস্থিতি যে, কিন্তু এটা তো নির্বাচনের সময় সব সময় হয়, সব দেশে হয়, কিন্তু এতটা হয় না, এতটা অবিশ্বাস থাকে না, অনাস্থা থাকে না, এতটা অনাস্থা থাকে না। দেখুন, প্রতিযোগী সব দল মনে করে যে এই যেমন সরকার সম্পর্কে বিএনপি মনে করে এই সরকার অন্যদের পক্ষ হয়ে কাজ করছে, অন্যরা মনে করে বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও, এবং সশস্ত্র বাহিনী আপনার জাহাঙ্গীর গেটের যে ঘটনা, মানে এটা স্তম্ভিত হওয়ার মতো। মানে একজন দায়িত্বশীল নেতা এবং যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এই ভাষায় কথা বলতে পারেন, যে ভাষাটা নিয়ে বলছিলেন। কিন্তু আমাদের তো একটা জায়গায় কোথাও না কোথাও স্বাধীনতা রক্ষা করা উচিত, প্রতিটি ক্ষেত্রেই করা উচিত। মানে রাজনীতিকদের কাছ থেকে তো মানুষ শিখবে।